প্রত্যেকে আস্তে আস্তে ক্লাসটিতে জয়েন করো। আমাদের আজকে আলোচনার বিষয় বা পড়বার বিষয় হলো কবি জসীমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে এই কবিতাটি। শুরুতেই আমি বললাম কবি জসীমউদ্দিন। এক্ষেত্রে আমি একটু বলবো যে লেখক, কবি, নাট্যকার, গল্পকার, ঔপন্যাসিক, এক কথায় সাহিত্যকারদের পরিচিতি অবশ্যই পড়া প্রয়োজন। তাতে একটি মানসিক ভঙ্গি সেই বিষয়টার ওপরে তৈরি হয়, যা লেখালেখির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন শিক্ষার্থী বা যিনি পড়ছেন তার ক্ষেত্রে, বা যিনি বুঝতে চাইছেন তার ক্ষেত্রেও। তাই সেই দিকে তাকিয়ে আমি বলবো, যেহেতু অষ্টম শ্রেণী, সবভাবেই ইনফরমেশন রাখা খুব প্রয়োজন, কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের পাঠ্যসূচিতে যে কবি পরিচিতি দেওয়া রয়েছে সেইখানেই আমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অষ্টম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী 117 পৃষ্ঠায় কবি জসীমউদ্দিন সম্পর্কে লেখা রয়েছে। শুরুতেই পাচ্ছি ভাবভঙ্গির পাশাপাশি আমি আরও বলবো যে বাংলা লেখার যে ওপেনিং আমরা বলে থাকি, সেই ওপেনিং কিন্তু এখানেও অনেকটা স্পষ্ট হয়ে ওঠে যে আমাদের কি লেখা প্রয়োজন। তো মনে হয় সেই দিক দিয়ে আত্মনির্ভরশীলতার ভাবটি কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আরও স্পষ্ট হয়। তো তার জন্য পড়া খুবই ভালো। পল্লীকবি হিসেবে সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। নকশি কাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট তার অমর সৃষ্টি। বেদের মেয়ে শীর্ষক গীতিনাট্য চলে মুসাফির নামক ভ্রমণ কাহিনী ও ঠাকুরবাড়ির আঙিনায় গ্রন্থ রচনায় তার সাহিত্য প্রতিভার অনন্যতা ধরা পড়েছে। পাঠ্যাংশটি তার সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা গৃহীত কথাটি বলে থাকি, তো সজনবাদিয়ার ঘাট এই জায়গায় আমি একটু দাগ দিয়ে রাখলাম। তাহলে কোথা থেকে গৃহীত আমরা কিন্তু স্পষ্ট হতে পেরেছি। শুধু কবি নয়, তাহলে পল্লী কবিও বলবো। এর বাইরে আরও কিছু ওপেনিং, হ্যাঁ, যদি নকশি কাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত প্রত্যেকটি, সজনবাদিয়ার ঘাট প্রত্যেকটির যদি আলাদা আলাদা করে আমরা পড়বার চেষ্টা করি বা তার সম্পর্কে যদি আরেকটু গভীর ভাবনা গ্রহণের চেষ্টা করি, তাহলে আরও কিছু হয়তো ওপেনিং আমাদের কাজে আসতে পারে বা আমরা তৈরি করতে পারবো। তা আমি চেষ্টা করেছি নিজের মতো। বলা যাচ্ছে বা বলা যেতেই পারে, বাংলা ভাষায় গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনের স্রষ্টা। ভিডিও রেকর্ড থাকবে, তাই আমি সঠিক সময়ে যেহেতু পড়াটি শেষ করতে চাই, বারবার একই কথা রিপিট করব না। যারা শুনছেন বা শিক্ষার্থী যারা শুনছো, তাদের উদ্দেশ্যে একটি মন্তব্য, তোমরা অবশ্যই ভিডিওটি শুনবে। আরও কথা, পড়ার বাইরে একটু বেরিয়ে হেডফোন যদি অ্যাভয়েড করা যায়, ঘরের পরিস্থিতি এই রূপ যেখানে আমি শুনছি পড়া, সেখানে যদি স্পিকার অন করে শোনা যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো নিজের কানের পক্ষেও, এবং বাড়ির যদি অভিভাবকেরা শুনলেন সেক্ষেত্রেও হয়তো ওনারাও তাদের মতো করে এই পড়ার বিষয়ে শিক্ষার্থীকে গাইড করতে পারবেন। তো সেই দিক দিয়ে তাকিয়ে বলবার যে হেডফোন যদি না ব্যবহার করেই শোনা যাচ্ছে সেই পরিবেশে বা পরিস্থিতিতে, তাহলে হেডফোন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তা আমি বললাম, ওপেনিং হিসেবে আরও বলতে পারি বা আমরা যদি একটু আলোচনা করি আরও সেটা স্পষ্ট করা যায় এইভাবে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তার মানে কি সেই সময় কি আর কোনো আধুনিক কবি
ছিল না বা কোনো সাহিত্যিক ছিলেন না, ছিলেন, কিন্তু এই ক্ষেত্রে ওপেনিং হিসেবে আমরা এই কটি শব্দ ব্যবহার করে যদি লিখি সেটাও ভুল নয়, সঠিক, তাই সেই অর্থে তুলে ধরা হলো। আরও আমরা কিছু জানতে পারি যে তিনি শুধু কবিই নন, গীতিকার, ঔপন্যাসিক এবং লেখকও বটে। তো জসীমউদ্দিনের কবিতায়, অর্থাৎ জসীমউদ্দিন বলা একদমই উচিত হবে না, পল্লী কবি, কারণ আমরা শুরুতে কবি বলেছিলাম, পরে আরও জানলাম বিভিন্ন ওপেনিং। স্বাভাবিকভাবে যেটা সহজেই বলা যায় যে পল্লী কবি জসীমউদ্দিনের সৃষ্টিতে, ওই কবিতা বা লেখা নয়, সৃষ্টিতে যেন প্রকৃতির সহজ সরল মুহূর্ত, ভাব, ভালোবাসা, সখ্যতা, হৃদ্যতা, এই সমস্ত যত ধরনের ব্যঞ্জনায় ব্যঞ্জিত করা যাক না কেন, প্রত্যেকটি শব্দের যেন একটি শিকড়েই তিনি বেঁধে রাখতে পারেন, আর খুব সহজ সরল এবং সাবলীলভাবে। এই সহজ সরল সাবলীলভাবে বেঁধে রাখার জন্যই ওনার সৃষ্টির, মানে ওনার সৃষ্টিতে প্রকৃতির কোলের খুব সাধারণ সামান্য তুচ্ছ মুহূর্তগুলোও যেন এক অপরূপ মহিমায় রূপ লাভ করে। এইভাবেই যেন কবি জসীমউদ্দিনের বহিঃপ্রকাশ তার লেখনীর মধ্যে দিয়ে, এইভাবেই যেন তার আত্ম উপলব্ধির বহিঃপ্রকাশ তার লেখনের মধ্যে দিয়ে। আমি আমার উপলব্ধিটি কবির ভাবনার সাথে মিশ্রিত করে যারা শুনছো, শ্রোতা যারা শুনছেন, তাদের সামনে কিংবা শিক্ষার্থীর উদ্দেশ্যে তুলে ধরবার চেষ্টা করলাম। তো একজন শিক্ষার্থী এই জায়গাতেই থেমে থাকবে এটা হতে পারে না। শুনবো, কি কি গ্রহণ করা উচিত, শব্দ গ্রহণ করো, কিভাবে মিশ্রণ ঘটানো হয় সেই টেকনিকটা নিজের মতো করে ডেভেলপ করো, তোমরা খুব ভালো পারবে সেটা, এবং তারপরে সেটা খাতায় লিখবে। তাহলে অভ্যাসটি আর কখনো ভুলবে না, বা নিজের প্রতি যে পড়া সংক্রান্ত যে বিশ্বাস সেইটি আরও সুন্দরভাবে বলিষ্ঠ হবে। নাহলে কি হবে যে আমি যে কথাটি বলছি আদৌ সেটি সঠিক কিনা একজন শিক্ষার্থী হিসেবে, বা যে তথ্যটি আমি সাজালাম সেটি আদৌ উপযুক্ত কিনা, কোথাও যেন একটা সন্দেহের চিহ্ন থেকেই যাবে। এটি কাটাবার একটি উপায়, লিখতে হবে। আমি যা ভাবছি, আমার মাথায় এই পরিবেশ সম্পর্কে যা যা চিন্তাভাবনার মিশ্রণ ঘটেছে আমি লিখব। আমি নিশ্চিত এই লিখে দেখে জাজমেন্ট করলে সেটাকে আরও ফিল্টার করা যায় লেখাটার কোয়ালিটিকে। ব্যাস, এইভাবেই আমরা যেন জসীমউদ্দিন, মানে অর্থাৎ পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে প্রারম্ভিক কিছু সামান্য তথ্য আলোচনা করলাম, যাতে আমাদের লেখালেখির ক্ষেত্রে কাজে আসে। তোমরা আরও বেশি কিছু কালচার করবে, তাতে আরও বেশি উপকার হবে। আমরা এবার কিন্তু কবিতার দিকে এগিয়ে যাব। তো কবির মানসিক, আত্মিক বা আত্ম উপলব্ধির ভাবনার দিকগুলো কিছু কিছু বলবার চেষ্টা করা হলো, যে কী রূপে তিনি কোন ভাবনাকে প্রস্ফুটিত করেন। সাধারণ বিষয়কেও তিনি বেশ সুন্দরভাবে তুলে ধরবার চেষ্টা করেন এবং তার সার্থক রূপ লাভ করে ওনার লেখনীর মধ্যে দিয়ে। এই ভাবনাটা কিন্তু আমরা ভেবে ফেললাম। তো কবিতায় যাই, দেখি সত্যিই কি যে সাংঘাতিক অতি রঞ্জিত এরকম কিছু ব্যাপার রয়েছে, না গ্রাম বাংলার বা পল্লী বাংলার একটা সহজ সরল দৃশ্যকেও তিনি কি সুন্দর রূপ প্রদান করেছেন। তো আমরা কবিতায় না গেলে সেটা বুঝতে পারবো না। আমি কবিতা পড়ব এবং তার পাশাপাশি চেষ্টা করব নিজের মতো কিছু তথ্য তুলে ধরবার। গড়াই নদীর তীরে, এবার কিন্তু আমরা কবি সম্পর্কে জেনে নিয়ে আমরা প্রবেশ করলাম কবিতার এই আলোচনায়। তো সেই ক্ষেত্রে বলবো গড়াই নদীর তীরে, পল্লী কবি জসীমউদ্দিন। প্রত্যেকে বই অর্থাৎ পৃষ্ঠা নম্বর 116 সেই দিকে খেয়াল রাখবে। গড়াই নদীর তীরে কুটিরখানি রে, লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন অর্থাৎ চরণকে দাগানোর চেষ্টা করব, সেটা সম্পূর্ণ হতে পারে বা অর্ধেক হতে পারে, এবং ওভারঅল একটা সারমর্ম স্বরূপ প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি চরণ ক্ষেত্রে সেটি যেন এফেক্টিভ, এইভাবে কিছু তথ্য আমি বলবার চেষ্টা করব। তাই প্রত্যেকটি
স্যার এরকম হয় যে প্রত্যেকটি ওয়ার্ডের সাপেক্ষে, হ্যাঁ যদি এখন বলা হয় প্রত্যেকটি ওয়ার্ডের সাপেক্ষে এখানে তথ্য তৈরি করা যাবে, তা আমি ওভারঅল কিছু একটা বলবার চেষ্টা করব কবিতাটা শেষ করে। তো কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া, সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। এইখানে তৃতীয় চরণে আমরা কিন্তু শুরু থেকে দেখছি যে লতা পাতা ফুল এই একদম স্বাভাবিক, এখানে কোনো সাংঘাতিক প্রকৃতির অবস্থাকে বেছে বেছে চয়ন করে এরকম না, খুব সাধারণ অবস্থাকেই তুলে ধরা হয়েছে, যে যেখানে লতা পাতা ফুল এরকম কোনো নামও উল্লেখ করা হয়নি যে অমুক লতা সেই ফুল নেই। তারপরে বলা হয়েছে যে আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। ফুলগুলোর কোনো নির্দিষ্ট করে নামকরণ করা হয়নি, অনেক ফুল রয়েছে যেটা পল্লী বাংলার বুকে, গ্রাম বাংলার বুকে প্রতিটি কুটিরেও দেখতে পাওয়া যায়, তাদের সুন্দর সুন্দর নাম রয়েছে, কবি সেটাও কিন্তু করেননি। তার মানে কবিতাটা কি খুব ভালো হবে? আমরা পড়ব, আমরা বুঝবার চেষ্টা করব কবির আত্ম উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গি দিয়ে, তাহলেই তো বুঝতে পারবো। তো বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি, এই জায়গাটি আমরা এইটুকু অংশ প্রশ্নর জন্য মার্কিং করে রাখলাম। এই অংশটা প্রশ্নে আসবে, আমি তো সবসময় বলি যে না এটা আসবে না, এর আশেপাশে এর আনুষঙ্গিক যে শব্দই যে বাক্যই অর্থাৎ চরণই দেওয়া হোক না কেন, আমি নিশ্চিত সেই বাক্য সেই শব্দকে উপলব্ধি করে তথ্য লেখা যাবে। তাই প্রত্যেকটি চরণ ইম্পর্টেন্ট, আমি একটিকে বেছে নিলাম যাকে গ্রিপ করে একটা তথ্য তৈরি করব। তো বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি আমি দাগ দিয়ে রাখলাম প্রশ্ন হিসেবে। মাচানের পরে মানে উপরে, মাচানের উপরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাড়, খুবই সাধারণ দৃশ্য যেটা গ্রাম বাংলার বুকে প্রত্যেকটি ঘরে ঘরে দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে তিনি কিন্তু যেটা বুঝিয়ে দিয়েছেন গড়াই নদীর তীরে পল্লী বাংলার একটি দৃশ্য যেটা স্পষ্ট হয়ে উঠছে। গড়াই নদী কিন্তু তার পাশেই রয়েছে। তো মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার। এটাই তো একটা সাধারণ দৃশ্য যে মাচানের উপরে শিম, দেখে নিই একটু, যে শিমলতা আর লাউ কুমড়োর ঝাড় রয়েছে, তারা নিশ্চয়ই বাতাসের মৃদুমন্দ ছোঁয়ায় বা আলতো ছোঁয়ায় তারা দুলছে। তো কবি অতটাও মানে বিবরণে না গিয়ে সহজেই তিনি বলেছেন যে আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার, তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। নোটে শাক আমরা শুনেছি বা আমরা খেয়েছি, কতটা খেয়েছি, কি কোথায় কোন বাজারে পাওয়া যায় সেই রকম বিষয়ে যাচ্ছি না, কারণ এই গভীরতায় নিজেদেরকে নিমজ্জিত করতে গেলে এইভাবেই ভাবার প্রয়োজন। তাই লাল নোটে শাক সেই মাচানের তলে কিন্তু সুন্দরভাবে বিস্তৃত রয়েছে, আলতো মৃদুমন্দ বাতাসের ছোঁয়ায় তার উপর দিয়ে ঢেউ খেলে যায়, কারণ তারা একে অন্যের সাথে যেন কথা বলে, তারা আন্দোলিত হয়। তো এইরূপ একটা মিষ্টি মধুর উপভোগ্যময় মনোমুগ্ধকর পরিবেশ, মিষ্টি মধুর উপভোগ্যময় মনোমুগ্ধকর পরিবেশ, যেটা সাধারণ কয়েকটি পল্লী বাংলার বা গ্রাম বাংলার বুকে অবস্থানকারী খুবই সাধারণ দৃশ্যের মধ্যে দিয়েই কবি যেন, অর্থাৎ পল্লী কবি জসীমউদ্দিন যেন একটি সাবলীল দৃশ্যকেই, একটি সাবলীল মুহূর্তকে প্রতিফলিত করতে সচেষ্ট হয়েছেন। আমি এইভাবে বলবার চেষ্টা করলাম, এইভাবে যদি লেখা যায় মনে হয়, আমি বলছি না যে খুব সাংঘাতিক, এইভাবে যদি লেখা যায় বা এইভাবে যদি কিছুটা নোট করে আরও যদি উৎকৃষ্টতম করা যায় কিনা সেই চেষ্টায় যদি যাওয়া যায়, তাহলে হয়তো একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে। তো আমরা পড়া এগোই। আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার, তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি
রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও, এটা কিন্তু আমি মার্কিং করেছি, দাগ দিয়ে রেখেছি। আনুষঙ্গিক আগে পরে যতগুলি চরণ রয়েছে তার সাপেক্ষে প্রশ্ন আসতে পারে, যেটা দাগানো হয়েছে সেটা আসবে না, আসতেও পারে। তো আমি বারবার বলি পড়াতে গিয়ে ভাইদেরকেও দাদাদেরকেও যে কি প্রশ্ন আসবে সেই ভেবে পড়বো না, কি শিখছি, কতটা শব্দগুচ্ছ আমি নিজের মধ্যে বৃদ্ধি করতে পারছি একজন বাঙালি হিসেবে বা আমার মাতৃভাষা বাংলা সেই হিসেবে, সেই দিকটাই বেশি খেয়াল রাখবো। কারণ দেখবে এটা শুনেছি, আমিও শুনতাম ইংরেজি শিক্ষকের কাছেও পড়তে গিয়ে, যে যত ইংরেজি গল্পের বই, ইংরেজি পেপার আমরা সাপ্তাহিকভাবে বা রেগুলার বা মাঝে মাঝে কোয়ার্টারলি প্র্যাকটিস করব বা পড়ব, বা সপ্তাহে 2বার করে হোক 3বার করে হোক রুটিন অনুযায়ী, তত ইংরেজি শব্দের ওয়ার্ড অফ স্টক বৃদ্ধি পাবে। এবং ইংরেজি শব্দের ওয়ার্ড স্টক যত বাড়বে তত যেন আমি আমার নিজের মতো করে নিজের পছন্দের সাবলীল বাক্য বা সেন্টেন্স লিখতে পারবো। বাংলাও ঠিক তেমনটাই, কিন্তু পরিশ্রমটা কম, মাতৃভাষা বাংলা তাই। শুধু একটু মনোযোগ আর নিজের প্রতি বিশ্বাসের প্রয়োজন। তো লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও। কি ব্যাপার যে লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও, হঠাৎ বধূর কথা তো উঠে এলো কেন? প্রকৃতির সঙ্গে কোনো রমণীর এরকম মুহূর্তও তো হতে পারতো। প্রকৃতির সাথে রমণীকে বহুবার বহু কবিতায় আমরা শুনেছি, বহু সাহিত্যিক, বহু স্রষ্টা বা সৃষ্টিকর্তারা তাদের লেখনীর মধ্যে প্রকৃতিকে রমণী রূপে প্রতিফলিত করেছেন। এখানে হঠাৎ একটা অজানা বধূকেই কেন প্রতিফলিত করা হলো? ঘর, আমি যদি একটু আমার মতো করে ভেবে বলবার চেষ্টা করি, ঘর, গৃহ, মানে বলা হয় না যে আমি যেখানেই যাই, যেরকম একটা রাজবাড়িতেই থাকি না কেন, যতই সুখ স্বাচ্ছন্দ্য সেখানে থাকুক না কেন, আমার সাধারণ সহজ সরল কুটিরটিতেই যেন পৃথিবীর বা এই ত্রিভুবনের সমস্ত সুখ বিরাজ করেছে। এরকম আমি একটু ভালো বাংলা দিয়ে বলবার চেষ্টা করলাম, মানে এটা চলতি বাংলায় একটু কথাটা অন্যরকম হবে, কিন্তু ভাবটা তো একই, যে আমার সেই সহজ সরল সাধারণ বাড়িটিতেই এই ত্রিভুবনের সমস্ত সুখ বিরাজ করেছে। কবে যে আমি বাড়ি ফিরে যাব, আমার এই রাজবাড়ি, এই যে ঘুরছি, এত এত আনন্দ ঘন মুহূর্তগুলো আমার দরকার নেই। আমার বাড়িতেই যেন সব সুখ রয়েছে, সে যেরকমই হোক, যেরকমই ঘর হোক, যাই থাক, সেখানেই যেন আমি পৃথিবীর বা এই ভুবনের সমস্ত সুখ উপলব্ধি করতে পারি। তো এখানে আমি বলতে চেয়েছি, যা বললাম সেখানে আমি একটি নির্দিষ্টকরণ করব একটি শব্দের দিকে, সেইটি হলো সুখ শব্দটি। তো সুখ শব্দের সামঞ্জস্য রেখেই যেন ওই নাম না জানা বা নাম না করেই একটি বধূর প্রসঙ্গ উঠে এসেছে। বলা হয়েছে মানে কবিতা অনুযায়ী যে লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও, তার মানে একটি বাড়িতে নয়, গড়াই নদীর তীরে এই পল্লী বাংলার বুকে প্রত্যেকটি কুটিরেই যেন একই সুখ বিরাজ করেছে, এবং সুখের প্রতিফলন কিন্তু এবার আমরা একটি একটি করে দেখতে পাবো। তাই যেন এই একটি একটি সুখের প্রত্যেকটি প্রতিফলনকে যদি পরপর জুড়ে দেওয়া হয়, যেটা আমরা পরে পড়তে গিয়ে পেয়ে যাব, তো আমার আগেই বলতে ইচ্ছে করছে যেন একটা সুখের কাহিনী তৈরি হয়ে যাবে, একটা যেন সুন্দর সুখের দৃশ্য তৈরি হয়ে যাবে, যেটা আমি শুরু থেকেই আমার মতো করে বলবার চেষ্টা করেছিলাম। তো এটা আমি বলছি বারবার যে আমি নিজের মতো করে বলছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে সেটাকে গ্রিপ করে নোট করবে, লিখবে, বারবার অভ্যাস করবে, দেখবে একটা সুন্দর পরিবেশ তোমরা নিজেরা তৈরি করে ফেলতে পারবে। ভালো লাগবে যে কিছু লিখলাম নিজের চেষ্টায়, হ্যাঁ, আমি তো শুধু গাইড করছি মাত্র। তা যেন এই সুখ কি শুধুই সুখ দিয়ে হয়? সুখ শব্দটি তখনই সার্থক হয়ে ওঠে যখনই দুঃখ তার পিছু পিছু উপস্থিত থাকে। না হলে তো সুখ কি জিনিস বোঝা যাবে না, তাই না? এটা বোঝা যাবে না, এটা কিন্তু সত্যি কথা, যেন একে অন্যের পরিপূরক। তো এই গ্রামের বা এই পল্লীর বা এই গ্রামের বুকে যে কুটির রয়েছে, গড়াই নদীর তীরের যে পরিবেশ কবি বোঝাতে চেয়েছেন, যে পরিবেশকে তিনি তার মতো উপলব্ধি করে এই কবিতার চরণগুলির মধ্যে তুলে ধরতে চেয়েছেন, সেই ভাবভঙ্গি বা সেই উপলব্ধি অনুযায়ী সহজেই বলা যায়
এই বাড়িগুলির যেন হাসি কান্নার এক জীবন্ত ছবি, হ্যাঁ, যেটা মৃত নয়। ছবি মৃত হয় না, মৃত হয় না বা জীবন্তও হয় না, ছবি এমনি ভৌতিক দিক দিয়ে মানে বিজ্ঞানগত দিক দিয়ে বিচার করলে তার মৃত জীবিত এইসব তো ব্যাপার থাকে বা সেই রকম পরিবেশ থাকে। আমি বাংলায় এই মুহূর্তে উপলব্ধিমূলক শব্দ ব্যবহার করে যতটা বলা যেতে পারে সেই দিকে তাকিয়ে বলতে পারি যেন হাসি কান্নার জীবন্ত ছবি তিনি এঁকেছেন। কাদের? এই বাড়িগুলির। তার মানে বাড়িগুলি কিসে পরিপূর্ণ? সুখে পরিপূর্ণ। তাই সুখী কি শুধু সেখানে রয়েছে না, কারণ আমি বললাম বা চেষ্টা করলাম যে হাসি কান্নার জীবন্ত ছবি যেন তিনি এঁকেছেন, আর সেটি মাত্র একটি কুটিরের মধ্যে দিয়ে সমস্ত কুটিরকেই যেন তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। কোথায়? গড়াই নদীর তীরে। কোথায়? পল্লী বাংলার এই গ্রামগুলিতে। মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট্ট ছোট্ট ছানালয়ে, মানে এদো বলতে যে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, হ্যাঁ, নোংরা, হ্যাঁ, কাদা রয়েছে এরকম, যেটা গ্রাম বাংলার বুকে কী হয় যে যেখানে আমরা একটু সাধারণভাবেই বলে দিই যে গ্রামে রয়েছি, বসবাস করছি, সেখানে তো নিকাশি ব্যবস্থা সেরকম থাকে না, নালা থাকে না। তো নিকাশি ব্যবস্থার নালার স্পষ্টতা না থাকায়, সেখানে মানে স্পষ্ট ব্যবহার না থাকায় গ্রাম বাংলার বুকে যারা থাকেন তারা যেখানে নিজেদের হাত পা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য জলের ব্যবহার করেন, সেটা যেন সেই যে জায়গায় তারা, কারণ ঘরে বসে তো হাত পা ধোবো না, একটা নির্দিষ্ট জায়গায় হাত পা ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্নান করা, যাই হোক, সেই ব্যবহার করার পরে যে জল বা যাই হোক ঘরের যা আবর্জনা সবই যেন একটি নির্দিষ্ট জায়গাতে জমা হতে থাকে, এবং সেই জায়গায় জমা হতে হতে সেটা কাদাপূর্ণ জায়গা হয়ে যায়, যেটাকে এদো ডোবা বলা যেতে পারে। তো সেটা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, নোংরা বটেই। তো আর আস্তে আস্তে সেখানে ব্যবহার করতে করতে জল জমতে থাকে। তো অবশ্যই এদো ডোবা মানে কোনো শুকনো মাটি বা শুকনো জায়গা নয়, অবশ্যই সেটা জলাশয়ে পরিণত হয়। তো সেই রকম জায়গাকেই এদো ডোবা বলা হয়েছে, কিন্তু অবশ্যই সেটা পরিষ্কার নয়, নোংরা। তো মাঝে মাঝে সেটা এদো ডোবা হতে ছোট ছোট ছানালয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। এটি এক ধরনের পাখি, যেটা গ্রামের বুকেও দেখতে পাওয়া যায় বা শহরাঞ্চলেও দেখা যাবে না। শহরের, আমি বলবো যে যদি আমরা যে শহরে থাকি বা যে কোনো শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে গেলে, যেখানে এখনও আধুনিকতা এবং মানে গ্রামীণ আধুনিকতা বলবো না, আধুনিক সব জায়গায় হয়ে গিয়েছে, গ্রামীণ সভ্যতার ছোঁয়া রয়েছে, সেখানেও যদি কচুরিপানা জলাশয় থাকে, সেখানেও কিন্তু এই ডাহুক পাখি দেখতে পাওয়া যায়, এবং তাদের ছানাগুলো কুচকুচে কালো হয়, ডাহুক পাখির পিঠের রং হয় কালো। আমার যতদূর ধারণা মনে হচ্ছে যে তার ঠোঁটটা কমলা বর্ণের হয় হয়তো, এবং উদর দেশ অর্থাৎ গলা থেকে পুরো পেট এবং লেজ পর্যন্ত উদর দেশ এইভাবে পুরোটাই হয় হোয়াইট, সাদা রঙের, কিন্তু যখন ছানাগুলো থাকে তখন পুরোটাই থাকে ব্ল্যাক। এবং এই মায়েরা যেদিকে যাবে ছানাগুলো তাদের পিছু পিছু সেদিকে ঘুরে বেড়ায়। প্রত্যেক পাখির যারা হেঁটে বেড়ায় জলাশয়ে থাকে, হাঁসের ছানারাও তাই, তো এক্ষেত্রে ডাহুকেরও তাই। তো এই সাধারণ দৃশ্যটাকে তিনি সুন্দরভাবে উপলব্ধি করে কবিতায় স্পষ্ট করতে চেয়েছেন। ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। শুরুতেই যেটি বলেছিলাম যে একটি একটি দৃশ্য যখন জুড়ে দেওয়া হবে একটা সুখের কাহিনী গড়ে উঠবে। এখানে কিন্তু ওই লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও তার পরবর্তী মুহূর্তগুলোকে জুড়ে দেওয়া হচ্ছে একটি একটি করে, আর সুখের কাহিনী যেন পূর্ণতা পেতে যাচ্ছে, কারণ এখনও তো আমরা শেষ করিনি। এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। তো এখানে মানুষ বসত করছে এটা বোঝেনি কেন? কারণ এখানে আমি পরে তো বলবো ইলাস্ট্রেট করে, তো এখন একটু চলাকালীন বলি কিছুটা, যে এতটাই হৃদ্যতাপূর্ণ পরিবেশ, এতটাই আত্মিকতার জায়গা সেখানে, এতটাই যেন সম্পর্কগুলো এতটাই মধুর যে মানুষ পশু পাখি কেউই কারোর উপস্থিতিকে বিরূপ দৃষ্টিতে দেখে না। আমাদের এখানে আমি তো ঘরের পাশে জানলাতেও যদি কোনো পাখি বসে আমি জানলা খুললে সে উড়ে চলে যাবে, কারণ প্রত্যেকেই যেন ভীত সন্ত্রস্ত।
এখানেও যদি বেড়াতে সাপ আসে, সাপ তো সব থেকে ভীতু প্রাণী, সে নিজের ভয়ের চোটেই কামড়ানোর জন্য ফোনা তুলে বা যাই হোক যায়, এগিয়ে যায়। তো সেক্ষেত্রেও সেও নিজে ভয় পায় মানুষকে, কিন্তু গ্রামীণ পরিবেশে এটা হয় না, সে সাপের মতো সাপ চলে যাবে, মানুষের মতো মানুষ চলে যাবে। সবাই যেন একটা মধুর আত্মিকতার বন্ধনে আবদ্ধ রয়েছে, মধুর আত্মিকতার বন্ধনে আবদ্ধ রয়েছে। প্রকৃতিও তাই, প্রকৃতির কোলে অবস্থানকারী প্রত্যেকটি সন্তান, প্রকৃতি মাতার প্রত্যেকটি সন্তান যেন একে অন্যের আত্মিক মধুর বন্ধনে আবদ্ধ রয়েছে। এই ভাবটি ফুটিয়ে তুলতেই যেন এই কথাটি বোঝানো যে হয়তো কথাটি বলা হয়েছে, মানে একটা সন্দেহের কথা। সত্যি মানুষ কি বাস করে নাকি? মানুষ বাস করলে তো সেখানে পশু পাখি থাকবে কি করে? এটা তো সম্ভবই না। কিন্তু এখানে কেউই কারোর উপস্থিতি বুঝতেই পারে না, এতটাই মধুর বন্ধনে আবদ্ধ। তো এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। মটরের ডাল, মুসুরের ডাল, কালিজিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। এখন বলছি না, জিরা আর ধনের রঙের পাশেতে আলপনা আকাকার। এই আলপনার সাথে প্রত্যেকটির খুব নিগুড়, সুন্দর, সুগঠিত সম্পর্ক রয়েছে। তাই আলপনাকে আমি দাগ দিয়ে রাখলাম কিছু তথ্য বলবার জন্য। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। অক্ষরে বলা হয়েছিল না শুরুতে যে এতগুলো তথ্য পরপর যদি জুড়ে দেওয়া হয় তখন একটা সুখের কাহিনী যেন বা ছবি যেন বা দৃশ্য যেন তৈরি হয়ে যাবে। কারণ প্রত্যেকটি দৃশ্যকে তো পরপর এখানে দেখতে পাওয়া গেল, প্রত্যেকটি দৃশ্যকে এখানে পরপর বোঝা গেল। তো সেই দিকে তাকিয়ে পড়াটাকে আরও এগিয়ে নিয়ে যায়। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। সাত সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াইতে এসে, মানে এখানকার এই পরিবেশের, আমি একটু বইটা রেখেই বলছি, এই পরিবেশের যে বলছিলাম শুরু থেকে যা যা বাংলা শব্দ বলেছি ওগুলোকেই রিপিট করে বলবো, যে মধুরতা, যে সখ্যতা, যে হৃদ্যতা, যে আনন্দঘন, যে উপভোগ্যময় পরিবেশ, এই পরিবেশগুলোকেও যেন ঈর্ষা করে এখানকার প্রকৃতির বুকে অবস্থানকারী, আমাকে ফোন করো না, প্রকৃতির বুকে অবস্থানকারী বিভিন্ন মুহূর্তের পাশাপাশি সেই সময় সেখান দিয়ে বয়ে যাওয়া রঙিন মেঘেরাও যেন একটা, তারাও যেন উপলব্ধি করতে চায় সত্যি এখানে এত সুখ, এত মধুরতা, এত উপভোগ্যময় আনন্দঘন পরিবেশ এখানেও বিরাজ করেছে। সেগুলো তাদেরও চাই। মানে এইরকম একটা মাখো মাখো, ওই যে আনন্দ ঘন কথাটা বলেছি, তার অবয়বটাকে কিন্তু তৈরি করতে হবে কল্পনায়, ভাবনায়, বুদ্ধিতে নয়। বুদ্ধি দিয়ে তো বুদ্ধি খাটিয়ে যেটা হবে, এখানে পুরোটা বাংলা বুদ্ধি দিয়ে হয় না পুরোপুরি। শুধু বুদ্ধির মধ্যে আবদ্ধ থাকলে কপি পেস্ট করা হবে। আর যদি আমি বুদ্ধিকে কাজে লাগিয়ে ভাবনাকে মিশ্রিত করে একটা অবয়ব তৈরি করতে পারি এবং তাকে যতটা প্রসারিত করব, আমার বাংলার ভাবনা ততটা নিজের মতো একটা সুগঠিত, সুন্দর, পরিপক্ক রূপ লাভ করবে। তো পড়া এগোই, শেষের চরণের দিকে এসে গিয়েছি। সাত সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে। আচ্ছা, আমি একটা কি বলেছিলাম মনে নেই, কারণ আমার মনে থাকে না। কি একটা ওয়ার্ড বলেছিলাম সেটা এখানে নেই, সন্দেহ না কি বলছিলাম, এখানে ওরকম কোনো ওয়ার্ড নেই। আমি জানি না কোথা থেকে মাথায় সন্দেহ শব্দ আসলো, আমি বলেছি হয়তো সন্দেহ শব্দ, কিন্তু নেই এখানে, বলে ফেলেছি। সাত সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। তাহলে কিছুক্ষণ থেমে গিয়েছে এ বাড়িরে ভালোবেসে, বোঝা যাচ্ছে কেন। এবার আমি বলেছিলাম যে কবিতা পড়া শেষ হলো, 28 মিনিট 51-52 সেকেন্ড হয়েছে আমাদের কবিতা পড়া শেষ হয়েছে, এবং আমি হুড়োহুড়ি করিনি। যতটা বিভিন্ন শব্দের সাপেক্ষে থেমে থেমে যতটুকু প্রয়োজন, যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি সেই মুহূর্তে সেইভাবে বলবার চেষ্টা করেছি। এখন আমি চেষ্টা করব একটু যে জায়গাগুলো মার্ক করা হয়েছে আজকেই, কারণ এটা পার্ট 2 পার্ট 1 এসব নয়, কারণ বেশি সময় হয়নি, আরও 10 থেকে 15 মিনিট আমি টাইম নেব, তার মধ্যে পড়ানো শেষ হয়ে যাবে। তো যে জায়গাগুলো তৈরি হয়েছে মার্কিং করে তার সাপেক্ষে একটা ওভারঅল জিস্ট বলবো, যেটা পুরো কবিতার ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমি তো বললাম তোমরা নিজেদের মতো একটি অবয়ব তৈরি করবে, শুধু বুদ্ধি নয়, উপলব্ধি আর মনের ব্যবহার করতে হবে, কারণ এটা বাংলা পড়া। বাংলা পড়াতে এইভাবে উপলব্ধি না করলে কিন্তু অসুবিধা। যাই হোক, আমি যাচ্ছি। বুনোফুল শব্দের মধ্যে দিয়ে আমাকে কবিতা দেখে দেখে একটু নিজের মতো করে বুঝে পরিবেশটা তৈরি করতে হবে। আমি সঙ্গে পেন রাখলাম,
তোমরাও চাইলে নোট করবে, ভিডিওটা পরে শুনবে, ভিডিও দেখে কিছু হবে না, শুনবে, পজ করবে, শুনবে, লিখবে, নোট করবে, এইভাবে কিন্তু হবে। তা আমি খুব ধীর গতিতে নয়, মার্জিত গতিতেই আমি বলবার চেষ্টা করছি। বুনো ফুল শব্দের মধ্যে দিয়ে যেমন নাম না জানা ফুলের উপস্থিতির প্রকৃতির রূপের সন্ধান পাই, ঠিক তেমনি বাংলার প্রতিটি কুটিরকে ঘিরে বিরাজ করে কত সুখ ও আনন্দ। সকল কুটিরের এই হৃদ্যতা ও ভালোবাসার প্রতিফলন দেখা যায় কবিতায় বর্ণিত এই এক কুটিরের মধ্যে, এই এক কুটিরের মধ্যে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি বলবার চেষ্টা করছি। আমি আবার বলছি যে আমার কথাটাই বেস্ট, এটা ভুল তথ্য হবে। তুমি বা তোমরা বা যারা শুনছো, যারা লেখালেখি করবে এই কথাগুলো শুনবার পরে, তারা আরও উৎকৃষ্ট তথ্য তৈরি করবে, ভালো হবে তাহলে। প্রকৃতি ঘেরা কুটিরে ওই নাম না জানা বুনো ফুলের আড়ালে যেন গ্রামীণ সকল মানুষদের সৌজন্যবোধ, ভালোবাসা ও হার্দিক ব্যবহারের পরিচয় ফুটে ওঠে, যেখানে কোনো বিশেষ পরিচয় প্রাধান্য পায় না। তাদের এই ভালোবাসা বুনো ফুলের মতোই সহজ ও সরল, এবং ব্যক্তি বিশেষে নয়, তা সকলের জন্য। কারণ একটা আভ্যন্তরীণ দিক থেকে বুনো ফুল, প্রকৃতি, পরিবেশ, এই জায়গাটায় সীমিত বা সীমাবদ্ধ কেন থাকবো? সত্যি গ্রাম বাংলার মানুষগুলো তাই না? আমি তো শহরে থাকি, যদি আমি আমাকে নিয়ে বলি, একটু অন্যকে নিয়ে বলবো না, আমি আমাকে নিয়ে বলবো। আমার কাছে কেউ আসলে, আমার বাড়িতে কেউ আসলে, আমি তাকে চিনি না, তার প্রতি আমার যে রিয়াকশন, আমার যে রিফ্লেকশন একটু সন্দেহজনক থাকবে, অনেক প্রশ্ন চিহ্ন থাকবে, তাকে আমি সহজে বসতে বলবো না। আমার আতিথেয়তায় কিছু ত্রুটি থাকবে, কারণ সেখানে আমার মনের ভিতরে সন্দেহ এবং প্রশ্ন দুটো শুরু থেকেই ছিল। আমি তো তাকে চিনিই না। চেনা লোকেদের প্রতিও আমরা আতিথেয়তা সম্পূর্ণরূপে একজন শহরের মানুষ হিসেবে আমরা করি না। কিন্তু গ্রাম্য পরিবেশে গ্রামীণ এলাকার মানুষেরা এতটাই সহজ, এতটাই সরল যে তাদের আলাদা আলাদা করে পরিচিতি করানোর প্রয়োজন পড়ে না। অমুক বাড়ির এই ব্যক্তির যা ব্যবহার, সেই শেষ বাড়ির নাম না জানা ব্যক্তির সেই একই ব্যবহার আমি গেলে পাবো। এইটাই তো গ্রামীণ লোকের পরিচয়। তার মানে গ্রামের মানুষের পরিচয় একটাই, তারা পল্লী গ্রাম বাংলার বুকের সহজ সরল মানুষ। এইটাই তাদের পরিচয়, তারা সহজ সরল মানুষ। তাদের মধ্যে কোনো আইডেন্টিফিকেশন বা যেটা বললাম যে আলাদা করে পরিচিতিকরণের প্রয়োজন হয় না, তাদের একটাই পরিচয়, গ্রাম বাংলার সহজ সরল মানুষ। তাই জন্যে যেন আমার মনে হয়েছে, এটা আমি আমার উপলব্ধিটা কিন্তু বলছি। আমি আবার বলছি যে আমি যা বলছি সেটা আমার নিজস্ব উপলব্ধি। আমার উপলব্ধিটাই একদম যে 100 ঠিক সেটা নয়। নিজেরা জাজমেন্ট করবে, লিখবে, কালচার করবে, তবেই যে না ঠিক আছে এটা বলেছে। গাইড করা হচ্ছিলেন, উনি যেটা গাইড করছিলেন বা উনি যেটা বলছিলেন বা স্যার যেটা বলছিলেন সেটার সাথে কবিতার এই তথ্যের যেন একটা সিমিলারিটি বা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তো সেই দিকে তাকিয়েই কিন্তু আমি আমার উপলব্ধিটা বলেছি। তো গ্রাম বাংলার মানুষেরও যেন সেই রকম, যে তাদের এই ভালোবাসা এই বুনে ফুলের মতনই যেন সহজ ও সরল, এবং ব্যক্তি বিশেষে নয়, মানে আমার জন্য, তোমার জন্য, অমুক ব্যক্তি, প্রত্যেকের জন্য। বুনো ফুলও যেমন প্রত্যেকের জন্য প্রস্ফুটিত হয়, প্রত্যেকের জন্য আন্দোলিত হয়, প্রত্যেকের জন্য যেন তার মধ্যে একটা হাস্যমুখর রূপ দেখতে পাওয়া যায়। দেখতে চাইলে গ্রামীণ মানুষগুলোর মধ্যে থেকেও যেন সেই একই প্রতিফলন পাওয়া যায়। তাই সেটা ব্যক্তি বিশেষে নয়, তা সকলের জন্য। আমি আমার উপলব্ধি এইভাবে লিখেছি। শেষে বলেছিলাম আলপনা নিয়ে তার আনুষঙ্গিক পরিবেশের সাপেক্ষে কিছু আমি বলবার চেষ্টা করব, তো চেষ্টা করছি, দিয়ে কিন্তু আমাদের পড়া শেষ হবে। সামান্য শস্যগুলিকেও তার সাবলীল লেখনীর মাধ্যমে, তার বলতে কবির, আমি চন্দ্রবিন্দুর ব্যবহার করেছি তার সম্মানার্থে, তার সাবলীল লেখনীর মাধ্যমে এক মনোহর অবয়ব প্রদান করেছেন, যা নিত্য নৈমিত্তিক সৌন্দর্য বর্ধনে আলপনা রূপে প্রকাশ পায়। পরম সুখের, আলপনা রূপে প্রকাশ পায়, এটা আমি আলপনার সাপেক্ষে বললাম। শেষে বলেছিলাম যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আমি খুব সীমিত, মার্জিত, গ্রিপেবল, যেটাকে সহজে গ্রিপ করা যায় সেইভাবে বলছি, খুব সাংঘাতিক বলছি না, যাতে গ্রিপ করে। আমি আবার বলছি তোমরা নিজেরা কালচার করবে।
তো পরম সুখের মৈত্রীর বন্ধনে আবদ্ধ, পরম সুখের মৈত্রীর বন্ধনে আবদ্ধ রয়েছে গ্রামীণ মানুষেরা। হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক, সহজতা ও সরলতা বিরাজ করে। এটাই যেন যেন একখানি সুখের কাহিনী নানা নাখরে ভরি। তার সাপেক্ষে প্রত্যেকটি পরিবেশের সাপেক্ষে এইভাবেই আমরা যেন শব্দগুলোকে নিয়ে আমাদের নিজস্ব অবয়ব উপলব্ধি করে নিজস্ব পরিবেশ এই কবিতার সাপেক্ষে তৈরি করব, কালচার করব। তাহলে মনে হয় একটা যেন নিজের মনের মধ্যেও মনে হবে যে না কিছু আমি লিখলাম। আর এই যে আনন্দ ঘন শব্দটা বলেছি সেটা যেন নিজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যে একটা যে আনন্দ ঘন পরিবেশ তৈরি হলো। আজকে যেন আমি কিছু একটা লিখেছি যেটা আজকে পড়েছি আমার নিজের লেখা। স্যার যেরকম মানে আমি যেটা বলেছি বা এখানে উনি যেটা বলছিলেন বা স্যার যেটা বলছিলেন, আর সেইটা আমি হুবহু লিখিনি, কিন্তু হ্যাঁ সেই গাইডেন্সগুলো আছে, সেখানকার শব্দগুলো আমি নিয়েছি। কারণ এর বাইরে আর কি কি শব্দ হতে পারে, মানে খুব সাংঘাতিক তো না, কিছু কিছু হতে পারে। তো এইভাবে কালচারগুলোকে ডেভেলপ করো। আজকের পড়া এখানেই শেষ করলাম। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে আর খুব সুন্দরভাবে সময় কাটাবে। কিন্তু বারবার বাড়িতে প্রচুর কালচার করতে হবে। যে টেক্সচুয়াল প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে বারবার কালচার করতে হবে। তবে কিন্তু একটা সুন্দর আত্মবিশ্বাসমূলক বাংলার প্রতি বা লেখার প্রতি পরিবেশ তৈরি হবে। তাছাড়া সম্ভব নয়। ঠিক আছে, আজকের পড়া এখানেই শেষ করছি।